হে হে এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমাকে দেখতে পাচ্ছেন কিনা জানাবেন। ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা জানাবেন। আমাকে কি ঠিক মতো শোনা যাচ্ছে? আচ্ছা। মঈন ভাই, থ্যাংক ইউ। আমাকে শোনা যাচ্ছে। আহ, যেটা হচ্ছে যে আজকে আমি যে একটা ফেসবুকে পোস্ট করলাম যে বাঁধের ব্যাপারে। লোকজন সবাই বলতেছে যে আমরা বানাইতে পারি, এবং ফারাক্কার এগেনস্টে আমরা একটা বাঁধ বানাবো, এবং বাঁধটাতে পানি জমা হবে। যখন অনেক পানি জমা হবে তখন ওই পানি মানে ইন্ডিয়ায় চলে যাবে, তখন ইন্ডিয়া এক্সকিউজ মি ইন্ডিয়া প্লাবিত হবে। তখন বুঝবে আমাদের কত কষ্ট। এই যে কথাগুলো, এই কথাগুলো যে কত বড় একটা হাস্যকর বিষয়, এটাকে আমার যুক্তি থেকে ব্যাখ্যা করার জন্যই আসলে আমি এই ভিডিওটা করতেছি। আপনাদের যদি মনে হয় যে আমার যুক্তিটা ঠিক না, আমাকে সেরকম একটা ফিডব্যাক দিবেন, প্রশ্ন করবেন, আমি প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করব। রাইট? তো এটা খুবই একটা আমাদের জন্য মানে কষ্টকর সময় যাচ্ছে এখন, যে যেসব এরিয়াতে প্লাবিত হয়েছে, বন্যা দেখা দিছে, মানুষজন আল্লাহ রহমতে দে হোপফুলি দে উইল বি সেফ। আমি দেখলাম যে ছোট ছোট বাচ্চারা পানিতে ভাসতেছে, মানুষের গরু ছাগল পানিতে ভেসে যাচ্ছে, মানে খুবই একটা মর্মান্তিক দৃশ্য। এটা নিয়ে আমি মানে কি বলবো, খুবই মানে মানবিক কারণে অনেক দুঃখিত। কিন্তু এই যে আমাদের যে আবেগ, এই যে দুঃখ, এটাকে পুঁজি করে যারা আপনার প্রতিনিয়ত দেখেন যে পোস্ট করতেছে যে বাঁধ বানাবো, আমরা ফ্রিতে কাজ করব, আমরা ইন্ডিয়াকে দেখায় দেব, এগুলো হচ্ছে কিন্তু একেবারে দুই নাম্বারই ফটকাবাজি। এইটা আমাদের আবেগকে, যখন দেখা যায় এই কিছু ধরো এক শ্রেণীর লোক আছে যারা যখনই কোনো একটা কারেন্ট অ্যাফেয়ার্স হয় তখনই ওই আবেগটাকে ইউজ করে তারা তাদের মনে করেন আপনার তাদের যে ভিউয়ারশিপ, লাইক, শেয়ার, এগুলা বাড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়তেছে। একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদের। কি ওই যে একটা সিনেমা ছিল রাজা বাবু, মনে আছে? আহ রাজা বাবু সিনেমাটা কি দেখছেন তো নিশ্চয়ই, না? যদি না দেখে থাকেন একটু একটু মনে করায় দেই। আপনাকে স্ক্রিনশটটা আমি স্ক্রিনটা শেয়ার করি। আহ, এই যে, বলবেন যে আমার স্ক্রিনটা দেখতেছেন কিনা। রাজা বাবুতে কি হয়েছিল? রাজা বাবুতে ওই যে গোবিন্দ কিন্তু যখন তার একটা শখ ছিল, সে যত সম্ভব রাজা বাবুতেই যে সে বিভিন্ন আপনার পেশার মানুষের স্টাইলে ছবি তোলে। এক সময় সে ডাক্তার হয়, এক সময় সে লয়ার হয়, এক সময় সে আপনার কি বলে এই যে পাইলট হয়েছে, এক সময় এক এক ধরনের। তখন যখন কারিশ্মা কাপুর তার বাসায় গেল, দেখে যে এক এক ওয়ালে হচ্ছে তার এক এক ধরনের ছবি। তো কারিশমা কাপুর জিজ্ঞেস করলো যে আপনার ছেলে ডাক্তার, আপনার ছেলে পাইলট, আপনার ছেলে ইঞ্জিনিয়ার, আসলে আপনার ছেলে কি? তখন যত সময় ওর মা বলছিল যে আমার ছেলে আসলে কিছু না। ব্যাপারটা হচ্ছে এইরকম যে ভাই, এখন যারা ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার সাজার চেষ্টা করতেছে তারা আসলে কিছুই না, তারা হইতেছে শুধু আপনার এই সেলিব্রিটি, ফেসবুক ইনফ্লুয়েন্সার সেলিব্রিটি। তারা আপনার দুঃখ কষ্টে তাদের কিছু যায় আসে না। তারা চায় যে তা তাদের স্ট্যাটাসে লাইক পড়ুক, তাদের এইসব কুৎসিত ভিডিও দেখুক। এই জন্যই দেখেন এই যে আহ, আমি যার কথা আজকে ইয়েতে বলছিলাম, কি বলে আপনার এই যে এই ব্যক্তি, এই ব্যক্তি আপনার এক এক দিন তার এক একটা। আজকে সে পানি বিশেষজ্ঞ, সে নাকি ইঞ্জিনিয়ার হয়ে গেছে। তা সে ইঞ্জিনিয়ার, মাথায় হ্যাট পইরা সে পানির বাঁধের সামনে দাঁড়ায় আছে। তার আগে সে হইল আপনার পাইলট। সে ইয়ের মধ্যে কি বলে, এর আগেও একটা ছবি ছিল, সে আপনার কি বলে প্লেনের পাশে দাঁড়ায় আছে, সে বাংলাদেশের ছাত্রদের সাথে লড়াই করার জন্য আসতেছে।
তারপরে সে বলল যে সে খোলা আকাশের নিচে ছাত্রদের সাথে রাত কাটাইছে, যে জীবনের ভয় নিয়ে। তার আগে সে বাংলাদেশে আসছিল হারুনের সাথে কথা বলতে, কারণ বাংলাদেশি লোকেরা তাকে বউ ব্যবসায়ী বলে। এবং সে বলছিল যে যারা যারা আমার ফেসবুকে কমেন্ট করে বাড়ান তাদেরকে আমি দেখে নেব, এইভাবে শাসাইছে ভিডিওতে। তার আগে সে আওয়ামী লীগের হয়ে শেখ হাসিনাকে আপনার ইয়ে করছে, যেটা আমি অলরেডি আপনি আমার ফেসবুকে দেখবেন যে তার নামে পোস্টার আছে আওয়ামী লীগের হয়ে। ব্যাপারটা হচ্ছে এইখানেই, একবার সে রাজনীতিবিদ হয়, একবার সে আপনার পানি বিশেষজ্ঞ হয়, একবার সে বিমান বিশেষজ্ঞ হয়। আবার কিছুদিন আগে পোস্ট দিছে যে কারো যদি কোনো সমস্যা থাকে তাকে জানাবেন, তার সাথে আপনার কর্তৃপক্ষের সংযোগ আছে, সে কর্তৃপক্ষকে জানাবে। এমন একটা ভাব, সে জনপ্রতিনিধি নিধি হয়ে গেছে। যারা তার এইসব পোস্টে লাইক দিয়ে তারে হাইলাইট করতেছেন, এটা কখনোই সম্ভব না। কেন আমি আপনাকে একটা বলি, ব্যাপারটা হচ্ছে এরকম। দেখেন, শেয়ারটা বন্ধ করে দিই। হ্যাঁ, ধরেন এইটা হচ্ছে ফারাক্কাবাদ। আহ, এটা ফারাক্কাবাদ, আর এটা হচ্ছে আমাদের দেশে একটা আমরা বাঁধ বানানোর চেষ্টা করতেছি। এখন যেহেতু যেহেতু ফারাক্কাবাদ, এই দেখেন এখানে দেখতে পাচ্ছেন কিনা, ফারাক্কা উপরে, ভূমির উপরে, এবার ইন্ডিয়াতে, আর আমাদের এটা হচ্ছে আমাদের ভাটিতে। তাহলে কি হচ্ছে, ওই বাঁধকে টেক্কা দিতে হলে আমাদের বাঁধকে অনেক উঁচু হইতে হবে, এক কথা। এখন এমন না যে আপনি শুধু ম্যাথ করেই বললেন যে ও ফারাক্কাবাদের উচ্চতা 750 মিটার, 7,500 মিটার, আমরা করব 8,000 কিংবা 800 মিটার। এইভাবে আপনার ফিজিক্স কাজ করে না, এক নাম্বার। এটা হচ্ছে ফিজিক্সে। ওকে, তারপরে আরেকটা হচ্ছে যে যারা ফিজিক্স জানেন তারা কি জানেন, যে বল, পাওয়ার, ফোর্স কি, যে ফোর্স হচ্ছে আপনার যে ইয়েতে আসতেছে, এই যে প্রেসারের যেটা, সেটা হচ্ছে যে আপনার যে প্রেসারে আসতেছে সেটা একটা, আর যেই যেই ভার যেটা মাস যেটা, সেটার গুণনটা হচ্ছে তাকে আপনার করতে হবে। ওই পানির যে পরিমাণ পানি যে স্পিডে আসতেছে এবং পানির যে ওজন কিংবা আয়তন, সেটার উপরে ভিত্তি করে আপনার বাংলাদেশে একটা বাঁধ বানাইতে হবে। তাহলে এক নাম্বার হইতেছে বাঁধটাকে অনেক উঁচা হইতে হবে, দুই নাম্বার বাঁধটাকে এত মোটা করতে হবে যেন ওইটার প্রেসার নিতে পারে। এটা তো গেল শুধু থামানোর কথা বলতেছি আমি। পানি কখনোই, যদি আপনার আহ এইভাবে থামাইতে পারবেন, পানিকে কি পুশ করতে পারবেন? পানিকে পুশ করতে হইলে আপনার এখান থেকে ফোর্স লাগবে। তার মানে কি এখানে কি আপনি আহ, ধাক্কা দেওয়ার মতো কোনো ইয়ে বানাবেন নাকি, পুশ করার মতো কোনো সিস্টেম বানাবেন? এই ধরনের সিস্টেম কি সম্ভব নাকি? এই তো সাইদিন আহমেদ, ফোর্স ইকুয়াল টু ম্যাস টাইমস অ্যাক্সিলারেশন, এক্স্যাক্টলি ভাই। যে গতিতে পানি আসতেছে এবং পানির যে আয়তন, সেটাকে ট্যাকেল দেওয়ার জন্য বাংলাদেশে একটা বাঁধ লাগবে। এই বাঁধটা কি আপনি যাতা মনে করছেন? আবার পানি তো ওটা ঠেকাইতে পারলাম, পানিটাকে রিটার্ন করব কি করে? এটার জন্য কি নতুন ধরনের একটা সায়েন্টিফিক কল্পকাহিনী বানাইতে হবে, যে পানিকে ঠেকাইলাম, তারপরে একটা আপনার ইয়ে থাকবে, মেকানিজম থাকবে যেটাকে পুশ করবে, তখন পানিটা ওইদিকে উপরে যাবে। হাউ ইজ পসিবল? বাংলাদেশে, আমি যদি বাংলাদেশে যদি একটা বাঁধ বানান, বাংলাদেশে পানি আটকায় যাবে, বাংলাদেশ থেকে পানি ইন্ডিয়ায় যাবে না। ইটস নট পসিবল বাই ফিজিক্স। এটা একটা। দুই নম্বর হচ্ছে, যখনই আপনি পানিটাকে আটকাবেন, পানিটাকে তো কোথাও জমা রাখতে হবে, পানিটাকে কোথাও দিয়ে পাঠিয়ে দিতে হবে, না হলে কিন্তু বাঁধ ভেঙে যাবে। তার মানে আপনার এই পুরো এরিয়াটা, বাংলাদেশের পুরো এরিয়াটাকে ডেভেলপ করতে হবে। শুধু ডেভেলপ করলে হবে না, অনেক নদী নালা বানাইতে হবে, আদারওয়াইজ এই বাঁধটা ভেঙে যাবে। সো এই ধরনের অযৌক্তিক কোনো কথা বলবেন না, যে কথাটি কোনো সম্ভব না। শুধু একজন বলছে যে ভাই আমি বাংলাদেশি, সবার আবেগকে সম্মান করি। জি ভাই, আবেগকে সম্মান করতে পারেন, কিন্তু যারা আপনার এই আবেগ নিয়ে খেলা করতেছে তাদেরকে সম্মান করেন না। যারা মানে সস্তা আবেগের জন্য আপনার মানে লাইক পাওয়ার জন্য ভিডিও করতেছে কিংবা ফেসবুক শেয়ার করতেছে, তারা তো আপনার ভালো চায় না, আপনার আবেগে তারা তো আপনার কেয়ার করে না, তারা কেয়ার করেন পয়সা তাদের।
আপনার ভিউ বাড়লে তাদের পয়সা বাড়বে। এটা গেল, আপনার বাঁধটা ভেঙে যাবে। যখন বাঁধটা ভাঙবে তখন তাহলে চিন্তা করেন যে আমাদের কি অবস্থাটা হবে। এখন যে বন্যা হচ্ছে তার চেয়ে 10 গুণ 100 গুণ ক্ষতি ক্ষতি হবে তখন। ঠিক আছে, তো এইটা গেল। এবং যারা নদী নিয়ে পড়াশোনা করছেন, আমি তো নদী নিয়ে পড়াশোনা করিনি, আমি 6, 7, 8-এ আপনার ভূগোল পড়ছিলাম একটু। এখন বাংলাদেশে পড়ায় কিনা জানি না, কিন্তু যেটা হয়েছে যে তখনের কথা মনে আছে। আর এখানেও আমি যেমন ইউকেতে, লন্ডনে যেটা দেখি যে যদি আপনি নদীকে ঠেকান, নদী কি চুপ হয়ে বসে থাকার মতো কোনো ইয়ে আছে? সে অন্য কোনো ভাবে চলে যাবে। আপনি ইউকের যে টেমস নদী দেখছেন কিনা জানি না, আমি আপনারা দেখাই, তাইলে বুঝতে পারবেন। এবং যখন বাংলাদেশেও তো হাজার হাজার নদী আছে, রাইট? তো নদীগুলোর যখন আপনি ইয়ে দেখেন, ছবি দেখেন, কি দেখেন? এই আমি শেয়ার করি, 1 সেকেন্ড। এই দেখেন, এটা এটা হচ্ছে থেমস নদী। এই নদী এই যে একে বেঁকে চলে, বাংলায় আমরা পড়ছিলাম না, ছোট নদী চলে আঁকে বাঁকে, এরকম নদী চলে আঁকে বাঁকে। এখন নদী তো ইচ্ছা করলে সোজা যাইতে পারতো, যায় নাই কেন? কারণ ওখানে একটা কোনো বাধা পাইছে, ওখানকার মাটি শক্ত ছিল, এই জন্য নদী ঘুরে গেছে। তো বাঁধ দিয়ে কখনো নদী ঠেকানো যায় না। নদীকে কন্ট্রোল করা যায়, ঠেকানো যায় না। আপনি যদি মনে করেন যে বাংলাদেশে একটা বাঁধ বানাবেন আর নদী থেকে যাবে, এটা একটা ভুল কথা। এই যে দেখেন, এই যে ঘোরাঘুরি করছে নদী, এখান থেকে ওখানে, এখানে এখানে ঘোরাঘুরি হয়েছে, এটা কেন হয়েছে? নদী তো আপনার কথা অনুযায়ী তো নদী সোজা যেতে পারতো, কিংবা একটা বাদ দিলেই তো আটকা যেত। তো এই কারণে বাদ দিয়ে নদী আটকানো যায় না, স্রোতও আটকানো যায় না, এইসব যারা বলে তারা একটা ভুয়া কথা বলে। এখন কয়েকজন আমাকে কয়েকজন আমাকে একটা পোস্ট করছে, এবং সেটা হচ্ছে, উনি হচ্ছেন আমেরিকান, যত সম্ভব ফ্লাড প্লেইন ইঞ্জিনিয়ার। তার কথাটা আমি একটু দেখাই। হুম, তার পোস্টটাও আমি দেখাই, আমি তার পোস্টটাও দেখছি, এই জন্য আমি বলতেছি। দেখেন, এখানে একজন বলছেন যে মোহাম্মদ চৌধুরী, পিএইচডি, প্রফেশনাল ইঞ্জিনিয়ার, ফ্লাড সার্টিফাইড ফ্লাড প্লেইন ম্যানেজার, যুক্তরাষ্ট্র। এক্সিলেন্ট। এখন আরেকটু পড়ে পড়ি। এখন অনেকেই বলতেছেন যে বাংলাদেশে বাঁধ বানানো সম্ভব, এবং উনিও যে হিসাব দিয়েছেন যে এক্স্যাক্টলি বাঁধ বানানো সম্ভব, রাইট? কিন্তু কোথাও বলা হয় নাই, এই লিস্টের কোথাও বলা হয় নাই যে বাংলাদেশে বাঁধ বানাইলে পানি ইন্ডিয়া চলে যাবে। আপনি আমারে বলেন যে যারা যারা এই পোস্টটা দেখছেন এখন পর্যন্ত, তার কোথাও কি বলা আছে যে বাঁধ বানাইলে বাংলাদেশের পানি ইন্ডিয়া যাবে? এখানে একটাই কথা বলা আছে, যে দেখেন, যেই কথা নিয়ে লোকজন লাফালাফি করতেছে সেটা হচ্ছে এইখানে, যে আম, ফারাক্কার ম্যাক্সিমাম ফ্লাড লেভেল হচ্ছে 85.6 ফিট, এবং আমাদের যদি আবু সাইদ ড্যাম 90 ফিট হয় তাহলে ফ্লাড লেভেলের কন্ট্রোল করা যাবে। এই কথাটা একটু চিন্তা করে দেখেন, এখানে কন্ট্রোলের কথা বলা হয়েছে, এখানে কিন্তু পানি ঠেকানোর কথা বলা হয় নাই। ফ্লাড লেভেল কন্ট্রোল করা যাবে, যে পানিটাকে আমরা একসাথে অনেক পানি চেয়ে আহ, আসার চেয়ে আমরা এটাকে কন্ট্রোল করতে পারবো। তার সাথে সাথে উনি কিন্তু অনেক আরো কথা বলছে, যে ফিডার ক্যানেল দিয়ে পানিকে নিকটবর্তী খালে ডাইভার্ট করতে হবে, তারপরে ড্যাম বানাইতে হবে, ক্যাপাসিটি রেগুলেটর আছে, ডাউনস্ট্রিম। এই যে সব, কোথাও কিন্তু পানিকে আটকে রাখার কথা বলা হয় নাই। সব জায়গায় বলা আছে, উনি যেখানে বলছে যে এখানে বাঁধটা দিলে পানিটাকে ঠেকানো যাবে, এবং ওই পানিটাকে আমরা কন্ট্রোল করে বিভিন্ন অন্যান্য নদী, খাল, বিল, ড্যামের মাধ্যমে পানি পাঠায় দেওয়া যেতে পারবো। এবং ব্রিজ মডেলিং এর মাধ্যমে এটাও জানা যাবে যে ওভারটপ হলে কি পরিমাণ। হ্যাঁ, থ্যাংক ইউ সাইদ ইমাম ভাই। হ্যাঁ, এবং উনি এটাও বলছে যে বাঁধ দেওয়ার পরেও কিন্তু বাংলাদেশে বন্যা হওয়ার সম্ভাবনা আছে। এখন যারা মানে এই ধরনের কথাবার্তা বলতেছে, যে বাদ দিয়ে পানি ওই দেশে পাঠায় দেব, বাদ দিয়ে বাঁধের কাজ শুরু করলে আমি ফ্রিতে কাজ করব, বাঁধের জন্য আমরা টাকা দেব, বিদেশিরা টাকা দেবে, বাইরের লোক টাকা দেবে, এই যারা শেখ হাসিনা লাখ লাখ কোটি টাকা নিয়ে গেছে ওই টাকা ফেরত নিয়ে এসে বাঁধ বানাবো। ভাই,
বাদ তো বানাবো, এটা কোনো সমস্যা নাই, কিন্তু এইসব অযৌক্তিক কথা বলা বন্ধ করতে হবে আমাদেরকে। তাইলে যখন আমরা অযৌক্তিক কথা না বলে কাজের কথায় আসবো, তখন দেখবেন কাজটা হবে। এই এই ব্যক্তির কথা যেটা বলা আছে, এটা পুরোপুরি গ্রহণযোগ্য। উনি কিন্তু কখনোই বলে নাই, এই পুরো কথাটাতে কখনো বলে নাই যে ইন্ডিয়ায় আমরা পানি পাঠাবো। কিন্তু ওই যে এখন আমরা সবকিছু ইন্ডিয়ার এগেনস্টে কথা বলতেছি। এখন সব লোকজন জানে যে আমি যদি ইন্ডিয়ার এগেনস্টে কথা বলি, আমার তো অনেক লাইক শেয়ার আর ফলোয়ার বাইরে যাবে। এই জন্য অযৌক্তিক হোক, মানে যুক্তিপূর্ণ হোক, অযৌক্তিক হোক, আপনার মনে করেন বিজ্ঞানসম্মত হোক, বিজ্ঞান বহির্ভূত হোক, আপনার কাল্পনিক হোক, মানে লোকজনের কথাবার্তা শুনে আমি মানে টাসকি খাই যেতেছি। আপনি আমারে বলেন, এইটা, এই যে আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দেখাইলাম, আ- এত বড় জ্ঞান বিজ্ঞানের কোনো দরকার নেই, ক্যালকুলেশনের কোনো দরকার নেই, অঙ্ক করার দরকার নেই। আপনি শুধু এই স্কেল দিয়ে যে আমি বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম, আপনি আমাকে এইটা দেখেই বলেন যে এর পক্ষে, এটার পক্ষে কিভাবে সম্ভব, মানে খালি চোখেই তো দেখা সম্ভব না। এখানে তো আমি কোনো মডেলিংও করি নাই, যে ফ্ল্যাট প্লেন মডেলিং কিংবা আপনার যে কি পরিমাণ প্রেসার হবে না হবে, এটা নিয়ে আমি কিচ্ছুই বলি নাই। শুধু খালি চোখেই দেখলেই বোঝা যেতেছে যে এটা সম্ভব না। যদি কাজের কাজ করতে হয়, মানে বুঝে শুনে কাজ করতে হবে ভাই। এই অবুঝের মতো এইসব, এই মনে করেন আপনার যাদেরকে আপনার আপনার মাথা লোকজন মাথায় চড়ে বেড়াইতেছে, এই যে ইনি ইউরোপের সবচেয়ে বড় বাঁধ কোম্পানি নিয়ে আসবো, স্বাধীন বাংলাদেশের বর্ডারের নদীগুলোতে বাঁধ নির্মাণ করতে হবে, দেশের মানুষেরকে রক্ষা করতে হবে, দেখি কে আসে বাধা দিতে। কে আসবে বাধা দিতে ভাই? আর প্রথম কথা, এক নম্বর কথা, তুমি কোন বালসাল যে আহ, বাঁধ কোম্পানি তোমার নামে বাংলাদেশে আসবে? এক নম্বর কথা। দুই নম্বর কথা, যদি প্রয়োজন হয়, দরকার হয়, সরকার, সে যে সরকারই হোক, তত্ত্বাবধায়ক সরকার হোক, পরের সরকার হোক, ভবিষ্যতে যে কোনো সরকার হোক, তারা মানে কাজ করবে বাদ কোম্পানির সাথে। হু আর ইউ? এই তুমি কোন বালছাল যে তোমার কথা শুনে বাদ ফেস করতে পারবে? এবং এই পোস্টটা আপনি দেখেন, হাজার হাজার লোক, মানে কি যে ইয়ে হয়েছে তাদের, মানে তারা পাগল হয়ে যাইতেছে। এই যে 7,000, 8,000, 9,000, এরা কি, এরা কই থেকে আসছে ভাই? এরা কই থেকে আসছে এগুলার? এবং এরা, হ্যাঁ, হ্যাঁ, একদিকে বারবিকিউ করতেছে, একদিকে বালের ভিডিও বানাইতেছে, আরেক দিক থেকে 2 দিন পর পর তার ইয়ে শুরু হইতেছে। সে এখানে, আহ, ওখানে তো সে বাদ বিশেষজ্ঞ, এখানে সে শিক্ষা বিশেষজ্ঞ। তারপরে মানে এখন দেখেন, এই যে এক একটাতে এক একটা, অথচ এই ব্যক্তি, যারা আমার পোস্ট এখনো দেখেন নাই, কি বলে, আহ, আমার পেজের যে পোস্টার আছে, আপনারা দেখছেন কিনা জানি না, ওইখানে সে আপনাদেরকেই, এই যারা যারা এই আপনারা যাদের এদের ফলো করেন, তাদেরকে পিটানোর জন্যই গেছিল হারুনের কাছে। তারা আপনাদের মতো ফলোয়ার যারা এই পেজে শেয়ার, তার কথাগুলারে গুরু মাইনে শেয়ার করতেছেন, তাদেরকেই গেছে পিটানোর জন্য গেছিল হারুনের কাছে। তার আগে সে আওয়ামী লীগের শেখ হাসিনা 5 আইটা চাইটা পোস্টার বানায় নিজের পেজে দিছে। এখন ওগুলা কই জিগান? এখন সে আপনার শিক্ষাবিদ হইতেছে, এখন সে দার্শনিক হইতেছে, এখন সে আহ, আহ, জনপ্রতিনিধি নিধি হইতেছে না ভাই। যদি কোনো যুক্তি থাকে, কোনো দাবি থাকে, ওটা যুক্তিপূর্ণ হইতে হবে দাবি আপনার, যে যেটা সম্ভব, যেটা করা সম্ভব না, এইটা নিয়ে মানে লাফালাফি করার কোনো মানে হয় না। একটু ভাবেন ভাই, যে আপনারে এইসব এই ধরনের লোকরা কিভাবে ইউজ করতেছে। এবং যারা ওই যে তাসি নেশনের যে ভিডিওটা দেখছেন, আমার কাছে তো ওই ক্লিপটা নাই,
কিন্তু তাসিন হোসেনের ভিডিওতে ক্লিপ দেয়া আছে যে সে ওই যে সোলাইমান সুখানের সাথে মিলে তার টাকা খায় ওই সরকারের কে ফেভারেবল ভিডিও বানাইছিল যে দেশে কোনো সমস্যাই নাই। সেই ভিডিও গেল কই? তার যদি এতই দেশপ্রেম থাকে তাহলে এতদিন যে দেশের এতবার যে বন্যা হইলো কই? সে কই ছিল দেশের বন্যার জন্য? তখন তো কেউ ছিল না। আর যখন তারা যখন গত বছর যখন বন্যা হলো তখন যেই সব সেলিব্রিটিরা এই আপনাদের কাছে বিকাশ আর কি বলে নগদ দিয়ে টাকা নিছে, নিয়ে বন্যার্তদের সেবা করছিল, তাদের চেহারা তো চিনে গেছেন। তারা তো আর এবার নাই, তারা পালাইছে। কেন পালাইছে? এই জন্য মানে আমি কি বলবো, আমি সো সকাল গত রাত থেকে আমি ভিডিও দেখার পরে এই যে বন্যার যে ভিডিওগুলো আসতেছে একটার পর একটা দেখার পরে আমার মানে কি বলবো, মানে ইমোশনালি আমি খুবই ইয়ে হয়ে গেছে, আপসেট হয়ে গেছি। আপনি যদি দেখেন যে আমি যতটুকু পারছি গত রাতেই আমি কিছু টাকা পয়সা পাঠাই দিছি, অনেক রাতে টাকা পাঠাইছি। যাক, যদি আল্লাহর নাম করে হোক, কিছু যদি কারো সেবা হয়ে থাকে, দ্যাটস পসিবল। সো যেটা কাজের কাজ, ভাই, 2টা টাকা দেন, তা তো দিবেন না। এইসব সেলিব্রিটির কথা বলছে, আপনাদের কথা বলতেছে না, যারা হেল্প করতেছেন। 2টা টাকা দেন, তারা দেবেন না। কি দিবেন? স্ট্যাটাস দিবেন যে ও বাংলাদেশে বাঁধ বানাবো, ইন্ডিয়ার প্রতিশোধ নেব। হ্যাঁ, ও জানে যে এটা কোনোদিন হবে না, 2 দিন পরে ভুলে যাব, কিন্তু ফেসবুকে যে পোস্ট দিলাম তাতে যে 2 লাখ লাইভ শেয়ার হয়েছে, লাইক হয়েছে, লাভ পড়ছে, এটাতেই আমার লাভ। তুমি মরো, তুমি বাঁচো, আমার কিছু যায় আসে না। আচ্ছা, এখন কি বলছেন যে বাংলাদেশের স্থলভূমি ইন্ডিয়ার চেয়ে নিচু অবস্থিত, পানির ধর্ম নিচের দিকে যাওয়া আসলেই কি বাঁধ দিয়ে আটকানো ভাই, বাঁধ দিয়ে পানি আটকানো সম্ভব না, বাঁধ দিয়ে পানি কন্ট্রোল করা সম্ভব। আটকানো একটা কথা আর কন্ট্রোল করা একটা কথা। যে আপনার যদি এখানে একটা রেজার্ভোয়ার থাকে, রেজোভুয়া বলে ওটাকে, ওকে, রেজোভুয়া থেকে আমাদেরকে মাটি গর্ত করতে হবে, গর্ত করে ওখানে পানিটাকে সেভ করতে হবে প্রথমে, যাতে ধপ করে সব পানি চলে না আসে। তারপরে গেটের মাধ্যমে ধীরে ধীরে পানি ছাড়তে হবে। এটা করা সম্ভব। কিন্তু আপনি একটা বাঁধ বানাইলেন আর পানি ওখানে আটকে গেল, আর পানি কোথাও গেল না, পানি একবার চুপ হয়ে ওখানে বসে থাকলো। ইটস নট পসিবল। এইটার এইটা সম্ভব না। কিন্তু এইটাকে যারা বলতেছে যে এটা আমরা করে দেখাবো, স্বাধীন বাংলাদেশে আমরা করব, এটা হচ্ছে চাপাবাজি। আচ্ছা, এখানে বলছে যে বাঁধের বিকল্প হিসেবে এখন এটা বলেন, বাঁধের বিকল্প কিভাবে ইন্ডিয়াকে শাসন করা যায়। দেখেন, যেইটা করা সম্ভব সেটাই আমি বলি। সেটা হচ্ছে ফারাক্কা চুক্তিতে যে মানে পানি বন্টনটা ছিল, ওই পানি বন্টনটা আপনাকে মেনটেন করতে হবে। 1 নম্বর কথা। এটা বাংলাদেশের যে গভর্নমেন্ট একটার পর একটা গভর্নমেন্ট আসে, ইন্ডিয়ার চাপে চুপ হয়ে যায়। ইন্ডিয়াও মানে 2 পয়সা লোভ দেখায় বলে যে 2 পয়সা পাইছিস, খুশি হ, তোর জন জনতার মারগুলি। এদিকে জনতা মরে গুলিতে, জনতা মরে বন্যায়, শাসকেরা ঠিকই শাসন করে গেছে বছরের পর বছর। ওই ফারাক্কা চুক্তি যেটা হয়েছে সেইটাকে বাস্তবায়ন করতে হবে। আর যদি সেটা বাস্তবায়ন না হয়, ইন্ডিয়াকে আপনার আন্তর্জাতিক আদালতে নিয়ে যেতে হবে। সেইটা দেখানোর তো বুকের পাটা নাই। যাও ইন্ডিয়ারে আন্তর্জাতিক আন্দোলন নিয়ে যাও, আন্তর্জাতিক আদালতে নিয়ে যাও, সেটা নিয়ে যেতে পারবো না। যেটা করা সম্ভব না সেটা করার চেষ্টা করবে, কারণ সেটা জানে যে করতে হবে না তো। আমি তো মুখে বলে দিলাম, হয়ে গেল। ইন্ডিয়াকে আন্তর্জাতিক আদালতে নিয়ে যাও, সেটা যেতে পারবে না, বলবে না, কারণ হইতেছে ওটাকে নিয়ে যাওয়া তো 4টা খানি কথা না, এটা করে দেখানো সম্ভব। ইন্ডিয়াকে আন্তর্জাতিক আদালতে নিয়ে যেয়ে বলা উচিত যে এই যে দেখো, এই চুক্তি করছে, চুক্তি অনুযায়ী পানি দেয় না, অথচ যে সময় পানি দেওয়ার কথা না সেই সময় পানি দেয়। এই জবাবদিহিটা এই করতে হবে। আচ্ছা, এরপর কি বলছেন যে আম, সায়েদ ইমাম ইলিয়াস ভাই, আপনাকে ইন্ডিয়ার সেশন করতে হবে কেন? আচ্ছা, ও আচ্ছা, এটার উত্তর পাইছে। টাকলা ভোলা পাল্টা, হ্যাঁ, ইসলাম আমি বলছিলাম ভাই টাকলা ভোল পাল্টাইতে সময় নেয় না। ভাই, শুধু এইটা না, এটা তো একটা এক্সাম্পল দিলাম। এই ধরনের চাপাবাজি করার জন্য হাজার হাজার লোক আছে, কারণ এটা একটা আমার চোখে পড়ছে, এই জন্য আমি আপনাদেরকে একটা উদাহরণ দেখাইলাম। এবং এইটা হচ্ছে নিকৃষ্টতম উদাহরণ। এইটা হচ্ছে সবচেয়ে খারাপ উদাহরণ আমার চোখে দেখা, যে এরা মনে করেন অ্যাটলিস্ট কথার কথা যে ওই সোলোমান সুখান আওয়ামী লীগের চামচামি কইরা সে চুপ হয়ে গেছে।
এখন এমন ভয়ে আছে কিংবা এমনই আছে, সে ভোল পাল্টাইতে পারে নাই। আর এই এই ছাগলের বাচ্চা আপনার প্রত্যেক দিন তার ভোল পাল্টায়, বুঝছেন? এবং যারা যারা তার তার বিরুদ্ধে কথা বলে তাদেরকে সে পিটানোর ব্যবস্থা করে, মারার ব্যবস্থা করে। নাইলে আমারে বলেন যে কোন বালছেরা গেছে হচ্ছে হারুনের হারুনের হোটেলে বউরে নিয়ে দাওয়াত খাইতে। মুখটা আর খারাপ করলাম না, বাকিটা বুঝে নেন। সাজ্জাদুর রহমান ভাই বলছেন, এ জাতি একটু বেশি উৎসাহী, আবেগ দিয়ে কথা বলে। বাদ দিয়ে পানি কখনোই উজানে পাঠানো যাবে না। এই আকস্মিক বন্যা ঠেকানো যায়, সামগ্রিক বন্যা নয়। এক্স্যাক্টলি ভাই। কিন্তু এইটাই আমি বলার চেষ্টা করতেছি, এক্সপ্লেন করার চেষ্টা করতেছি যে আমরা যেই ধরনের কথা বলে বন্যা আটকানোর চেষ্টা করতেছি, এটা সম্ভব না। এইসব কথা কারা বলে? যারা এক মুহূর্তে আইন বিশেষজ্ঞ, আরেক মুহূর্তে শিক্ষা বিশেষজ্ঞ, এক মুহূর্তে ব্রিজ বিশেষজ্ঞ, এক মুহূর্তে ছাত্র আন্দোলনের মানে কি বলবো নেতা, তারা বলে। কেন বলে বুঝতে পারতেছেন? নুরা, এদের পোস্ট তো দূরের কথা, এদেরকে দু চোখে দেখতে পারি না। নুর আলম ভাই, হ্যাঁ ভাই, আমারও কিছু কি আর বলবো, আমিও মানে টিকতে পারলাম না, না দেখে কিছু বলে। করতে দিয়েছি কেন আচ্ছা, সাইদ মাহমুদ বলছে যে ইলিয়াস হোসেন, করতে দিয়েছি কেন, আমরা ডিপ্লোমেট আছে তার জন্য, কথা বলার জন্য। ডিপ্লোম্যাটদের হাত পা বেঁধে ফেলে দিয়ে আছে এইসব দেশের গুলোতে। এক্স্যাক্টলি ভাই। এই যে চুক্তিগুলো হয়, এই চুক্তিগুলো আপনার বাস্তবায়ন হচ্ছে কি হচ্ছে না, এগুলা ডিপ্লোম্যাটরা দেখবে। যদি ডিপ্লোম্যাটরা না পারে তখন সরকার লেভেলে কথা হবে, সরকার যদি না পারে তখন আন্তর্জাতিক লেভেলে যাবে। এইভাবেই হয়। পানি আটকায় রাখা তো আর আপনি মনে করেন এটা একা মানে আহ, ইন্ডিয়ার ইয়ে না। পানি, হিমালয়ের যে পানি, এটা হচ্ছে ন্যাচারাল রিসোর্স। এটা তো আর আপনার ইন্ডিয়া কি বলে নৌকা, নলকূপ, টিউবওয়েল বসায় পানি তুলতেছে না। এটা প্রাকৃতিক ভাবে আসতেছে, এবং এই প্রাকৃতিক ভাবে যে পানিটা আসতেছে, এইটার হক প্রত্যেকটা কান্ট্রির মধ্যে আছে। যেমন আমি কিছুদিন আগে একটা উদাহরণ দিয়েছিলাম যে আপনার যে এই দানিউব নদীটা আছে, ইউরোপের চারটা দেশের চারটা দেশের কান্ট্রি মানে রাজনীতির উপর দিয়ে গেছে। আপনার চারটা দেশের উপর দিয়ে গেছে। একটা হচ্ছে আপনার অস্ট্রিয়া, একটা হচ্ছে স্লোভাকিয়া, একটা হচ্ছে আহ কি বলে সার্বিয়া, আর একটা জানি কি, চারটা কান্ট্রি। আমি তো মানে অলরেডি তিনটা কান্ট্রি তো। এবং আমি এটা নিয়ে একটা পোস্ট দিছিলাম। এখন আপনি চিন্তা করেন, এখন কি ওই ইয়েটা তো যতদূর সম্ভব শুরু হয়েছে অস্ট্রিয়াতে। হুম। ভিয়েনার উপর দিয়ে গেছে। এখন অস্ট্রিয়া কি ইচ্ছা করলেই একটা বাঁধ বসায় দিবে? বাঁধ নিয়ে এসে পানি নিয়ে যাবে? অস্ট্রিয়া অস্ট্রিয়া এই চারটা দেশের মধ্যে অস্ট্রিয়া হচ্ছে সবচেয়ে মানে কি বলবো শক্তিশালী কান্ট্রি বলতে গেলে, মানে আপনার অর্থনৈতিক দিক থেকে, যেমন হচ্ছে ইন্ডিয়া। তাহলে এখন অস্ট্রিয়া কি ওই দানিউব নদীর উপরে বাঁধ বাঁধ ফেলছে? যদি বাঁধ ফেলে তাহলে ওখানে কি এই যে আপনার আহ, সার্বিয়া, আহ, সার্বিয়া, তারপরে কি বলে আহ, উম, আহ, সার্বিয়া, আমি ভুলে গেছি, ওয়ান সেকেন্ড আমি দেখি। দানিউব, দানিউব রিভার, ওকে, বুদাপেস্ট, ভিয়েনা, বাতিস্লাভা আর রোজেনবার্গ, বেলগ্রেড, বেলগ্রেড বেসিক্যালি। ওকে, সো এই চারটা বুদাপেস্ট, ভিয়েনা, বাতিস্লাভা, বেলগ্রেড, এই চারটা ক্যাপিটালের উপর দিয়ে গেছে হচ্ছে আপনার, হ্যাঁ, জকি ভাই, হাঙ্গেরি। আমি হাঙ্গেরি হচ্ছে বুদাপেস্ট, অস্ট্রিয়া ভিয়েনা, বাতিস্লাভা স্লোভাকিয়া, আর হচ্ছে বেলগ্রেড হচ্ছে সার্বিয়া। এই চারটা ক্যাপিটালের উপর দিয়ে গেছে একটা নদী। এখন ওরা ওদের মধ্যে কি এই ধরনের ইয়ে হইতেছে, গন্ডগোল হইতেছে না, কারণ ওখানে একটা আইনের শাসন আছে, আর একটা আইনের সঠিক প্রয়োগ আছে। ইচ্ছা করলে কেউ বাদ বসাতে পারবে না। তাইলে ফারাক্কা মানে ইয়ের উপরে কিভাবে ফারাক্কা বসলো ইন্ডিয়ায়? ঠিকই বসছে। বাংলাদেশ কখন যখন ফারাক্কা কন্ট্রাক্টে সাইন করছে তখন ঠিকই আপনার ইয়ে ছিল যে চুক্তি অনুযায়ী ইট সিমড ফেয়ার। কিন্তু যেই না ফারাক্কা বসছে, ইন্ডিয়া এক নিমিষে মার গুলি বইলা
আমাদের আর পানি দিতেছে না, কিংবা যখন দরকার নেই তখন দিতেছে। এইটা এটা একমাত্র সমস্যার সমাধান করতে হবে রাষ্ট্রীয় পর্যায়ে। এইসব ফেসবুকে আর টুইটারে সমাধান করা যাবে না। আর এইসব বালছাল গুলারে মানলে চলবে না। আর এখানে এখানে বসে ফিরোজ আহমেদ ভাই বলছেন যে খাল খনন নিয়ে কিছু বলেন ভাই, কতটা ইফেক্টিভ? অবশ্যই ইফেক্টিভ ভাই। ওই যে আমি আমেরিকান যে লোকের পোস্ট আপনাকে দেখাইলাম এর আগে, সেটাতে তো আমি দেখাইলামই যে ওনার প্রত্যেকটা এক্সাম্পল যেটা উনি দিয়েছে, উনি বলছে যে ফিডার ক্যানেল লাগবে, ফিডার ইয়ে লাগবে, কি বলে, রেজার্ভার লাগবে, কিংবা অন্য শাখা প্রশাখাগুলোকে ঠিক করতে হবে। কারণ বাদ দিয়ে পানি মানে আপনার গতি স্লো করা যাবে, কিন্তু পানিকে ঠেকানো যাবে না। তো পানিকে যদি ঠেকানো না যায়, ওই পানিকে কোনো না কোনো ভাবে তো পুশ করতে হবে, রাইট? কিন্তু ওই পুশ করার জন্য আপনার খাল লাগবে, নদী নালা, পুকুর, এগুলা লাগবে। মানে যে পানিটা বহমান, কারেন্ট। আমি ভাই নদী বিশেষজ্ঞ না, কিন্তু যতটুকু আপনিও চিন্তা করেন, আপনি যদি চিন্তা করেন যে নদী তো ছড়ায় ছিটায় যায়, রাইট? এই যে যেমন আমি ইয়ে দেখাইলাম আপনাদেরকে, আপনাকে কোথায়, আহ, আরেকবার দেখাই, টেমসের যেটা, টেমসের নদী, মনে করেন আমাদের এখানে যে এই যে এই নদীটা, ঠিক আছে, টেমস, দেখেন এই নদী, ওকে। অথচ আমি যদি একদিন আমি পুরোটা এইভাবে ঘুরে 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 গেছি, হ্যাঁ, যেমন এই জায়গাটা একটু লক্ষ্য করেন, এই জায়গাটাতে, হ্যাঁ, এইখানে কি আছে? এখানে আপনার মনে করেন ডাইভার্ট করা হয়েছে, কিংবা এই যে ছোট ছোট ইয়ে আছে, ছোট ছোট ক্যানেলের মতো আছে নদীর পাশ দিয়ে। কারণ যে মেইন নদীতে হয়তোবা প্রেসার কম ছিল, বেশি ছিল, হ্যান ছিল, ওই শাখা প্রশাখা দিয়ে নতুন নদী হয়েছে, ক্যানেল হয়েছে, রাইট? এটা একটা। দুই নম্বর হচ্ছে, একটা জিনিস চিন্তা করে দেখেন, যখন নদী এই সরি, টেমস নদী যখন শুরু হয়েছে, টেমস কোথায় দেখেন, এই যে কত পাতলা, একেবারেই কত পাতলা। অথচ কি হয়েছে যখন শেষ হয়েছে, দেখেন এইখানে আপনি নদী দেখতেই পারতেছেন না। এই যে এইখানে যেখানে শুরু হয়েছে, এইসব এরিয়ায় আপনি নদী দেখতেই পাচ্ছেন না যে কত পাতলা ছিল। আর এই দিকে যেখানে শেষ হচ্ছে, সেটা কত প্রশস্ত। এইটাই হচ্ছে নদীর আপনার চরিত্র। দ্যাটস হাউ মানে নদী আহ, বয়ে যায়, বাহিত হয়। আমি জানি না, মানে টেকনিক্যাল টার্মগুলো আমি জানি না। এখন যেটা হচ্ছে যে যখন আমাদের এই নদীগুলো উৎপন্ন হয়েছে ইন্ডিয়াতে, তখন ছোট ছিল। আর যখন বাংলাদেশে আসবে সেটা বড় হয়ে যাবে। এবং যদি বড় না হয়, ওটাকে গভীর করতে হবে, মানে ড্রেজিং করতে হবে, গভীর করতে হবে। আমরা তো আগেই নদী খাইয়ে বসে আছি। প্রত্যেকটা রাজনীতিবিদ তো নদীখোর, খালখোর, রাইট? তার মানে আমরা নদীকে বড় হইতে দেই নেই। এবং যেটা স্বাভাবিক নদী ছিল, সেটা তো আগেই মনে করেন খাই ফেলছি। তারপরে যেটা হয়েছে যে নদী যতটুকু বাকি আছে, ওইটাকে ড্রেজিং করা হয় নাই, ওইটাকে পরিষ্কার করা হয় নাই। তার মানে গভীরতাও হারাইছে। না দিলাম প্রশস্ত হইতে, না দিলাম গভীর হইতে, তাহলে পানি যাইব কই? জিনিসটা আপনি একটু চিন্তা করেন। এই যে আপনার টেমস নদী যেখানে শুরু হয়েছে, এই জায়গাটাতে আপনি এখানে কিন্তু চোখেই দেখতে পারতেছেন না যেখানে নদী শুরু হয়েছে। কিন্তু এই যেখানে শেষ হয়েছে নদী, দেখেন এখানে কত চওড়া। এইটাই হচ্ছে আপনার কি বলে আহ চরিত্র নদীর, হাউ রিভার ফ্লোস। হয় ওটারে চওড়া করবেন, নয় ওটারে গভীর করবেন। আপনি চড়াও গভীর করতে দেবেন না, নদীর উপরে বিল্ডিং বানাবেন, শপিং সেন্টার বানাবেন, পার্ক বানাবেন, দলীয় রাজনীতি অফিস বানাবেন, এই কি বলে আবাসিক প্রকল্প বানাবেন, আবার নদীর পরিচর্যাও করবেন না, তাহলে তো আর হবে না ভাই। নদী থেকে অবৈধ বালু তুলে নদীর, এক্স্যাক্টলি ভাই। এবং নদী যে এই জন্য যেটা হয়, কি হয়, প্রত্যেকবার যখন এক্সট্রা পানি আসে, তখন আপনার যে চারপাশের দুই পাশের যে ইয়ে আছে, পার আছে, ওটা ভেঙে যায়। নদীর ভাঙন কি এমনি আসে?
নদীর ভাঙন কি এমনি আসে? না, ওই জন্য আসে কারণ আপনি যদি নদীকে চড়া না হইতে দেন তো নদী তো পার ভাঙবেই। এটা একটা, মনে করেন আমি তো আর এটা বানাইনি, এক্সাম্পলটা আপনারা চোখেই দেখতে পারতেছেন। এখন আপনারা বলতে পারেন যে আর যারা আহ, চায়নাকে তো প্রজেক্ট দেওয়া হয়েছিল, সেটা নিয়ে কথা কি বলে কথা সেটা নিয়ে কথা বল ভাই। আমি যেটা হচ্ছে ইট উড বি গুড ডিসিশন কনসিডার জিরো পলিটিক্স। হ্যাঁ, যেটা আমি, যেটা এর আগে আমার পোস্টেও একজন বলছে যে ভাই চায়নাকে তো আম, কি বলে তিস্তা মানে সরি বাঁধ বানানোর ইয়ে দিছিল, তখন তো ইন্ডিয়া ভয় খাই গেছিল। ভাই ইন্ডিয়া ভয় কি এমনি খাইছে? ইন্ডিয়া ভয় খাইছে কেন? ইন্ডিয়া ভয় খায় নাই যে ও আমার পানি আবার আমার কাছে ফেরত আসবে, ওই জন্য না। ইন্ডিয়া ভয় খাইছে যে এত বড় যদি একটা প্রকল্প এই বাংলাদেশে একটা প্রকল্প চায়না করে, তাইলে তো জিও পলিটিক্স যেটা, চায়না তাহলে তো বাংলাদেশ চায়নার হাতে চলে যাবে। চায়না কিন্তু আপনার এমনি এমনি প্রজেক্ট করে না। এই যে মনে করেন পাকিস্তানে সমুদ্র বন্দর বানাইছে, তারপরে এই যে আফ্রিকান কান্ট্রি গুলোতে সমুদ্র বন্দর বানাইছে, তারপরে যে এয়ারপোর্ট বানাইছে, কেন বানাইছে? বানাইছে নিজের টাকা, নিজের মাল, নিজের মানুষ সবকিছু দিয়ে বানাইছে। তারপরে আবার ওই জিনিসটা হেরে কন্ট্রোল দিতে হবে, ওই পুরা এরিয়ার মধ্যে চায়নাকে কন্ট্রোল দিতে হবে। তাইলে বাংলাদেশের ইন্ডিয়ার কাছাকাছি, এত কাছাকাছি একটা জায়গায় যদি এত বড় একটা এরিয়া চায়না আপনার সার্ভেলেন্স করে, তাইলে তো চায়নার সরি ইন্ডিয়ার নিজেরই নিরাপত্তায় ইয়ে এসে যাবে। ওই জন্য ভয় পাইছে। পানি দিয়ে বাংলাদেশে বাদ হইতেছে কি হইতেছে না, এইটা নিয়ে ইন্ডিয়ার কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা হচ্ছে জিও পলিটিক্স, যেটা সায়েদ ইমাম ভাই বলছে। আচ্ছা, এখানে আরেকটা কি আছে, জিয়া রহমানের একটা নাম ছিল, জিয়া রহমানের খাল কাটিয়ে ভাই, আমার কথা হচ্ছে প্রকৃতিকে মেনটেন করতে হবে। এখন আই ডোন্ট ওয়ান্ট টু সে এনি, ডোন্ট ওয়ান্ট টু গো এনি পলিটিক্স, বাট কেউ যদি আপনার খাল খনন করে, নদী খনন করে, নদী ইয়ে করে, সেটাতে ফাইন। বাংলাদেশে আপনি তো আপনার খুব ভালো করেই জানেন যে বাংলাদেশে কয়টা খালের পরিচর্যা করা হয়। সব খালের উপরে নাকি অমুকের বাবার সূত্রে পাইছে নাকি সবাই। সব খালের খালের মালিক কি তার সবার বাপ দাদারা? খালের মালিক কিভাবে বাপ দাদারা হয়? নদীর মালিক কিভাবে বাপ দাদারা হয়? আপনি আমার বলেন। এই যে এতজন যে নদী দস্যু, আহ, নদী চোর, নদী খোর বলেন, যাই বলেন, সবার বাপই নাকি আপনার নদীর মালিক। এইভাবেই তো মনে করেন আমাদের কি বলে মানে খাল, নদী, মানে পুকুর, সবগুলোর উপরে আমাদের রাজনীতিবিদদের এই হাত চলে গেছে। এনিওয়ে ভাই, কি কি বলবো, প্রজেক্ট, হ্যাঁ, ফিরোজ আহমেদ ভাই বলছেন যে নদী থেকে অবৈধ বালু উত্তোলন করে নদীগুলো শেষ করে দিছে। এক্স্যাক্টলি ভাই, মনে করেন কোনো কিছুর যে ন্যাচারাল যে হ্যাবিটেট আছে কিংবা ন্যাচারাল যে স্ট্রাকচার আছে, দ্যাটস দ্য বেস্ট ওয়ে টু প্রিজার্ভ ইট। এখন আমি যখন আপনাকে বলতেছি যে এই যে টেমসের নদীর এটা ইচ্ছা, এই দেশ তো অনেক ইয়েতে সময় কি বলে আপনার টেকনোলজি দিয়ে হয়ে আছে। তাহলে ওরা কি আপনার ইয়ে করতে পারতো না? নদীটা স্ট্রেট করতে পারতো না? ইয়ে করতে পারতো না? কি বলে, নদী দখল করে রাখতে পারতো না? নদীর উপরে হ্যান্ড বানাইতে পারতো, ত্যান বানাইতে পারতো, পারতো না? পারতো। কিন্তু করে নাই কেন? করে নাই এই কারণে যে যখনই আপনি প্রকৃতির উপরে হাত দেবেন, তখনই প্রকৃতি আপনারে দুই হাত বেশি দেখা দিবে। এটাই নিয়ম। আমাদের সবাই মনে করেন আমাদের যে এই যে কি বলবো রাজনীতি, আর আমাদের একদিকে তো আমাদের কি বলবো যে
কোনো কিছু বিশেষ জায়গায় মারছে, বছরের পর বছর, বছরের পর বছর মারছে। আর এখন যেহেতু একটা ভ্যাকুম তৈরি হয়েছে, এখন এইসব মনে করেন ইনফ্লুয়েন্সার রা, ফেসবুক টুইটার ইনফ্লুয়েন্সাররা, না আছে বিজ্ঞানের জ্ঞান, না আছে এদের জিওলজি, জিওগ্রাফি, কোনো কিছুর উপরে জ্ঞান। এক দুইটা লাইন লিখে দিলেই হয়ে গেল, আমি তো বিশেষ জ্ঞানী হয়ে গেলাম, আমি তো জনদরদি, আমি মানুষের দুঃখে মরে যাইতেছি। প্লিজ, যেইটা হেল্প করলে, যেটার মনে করেন দাবি করলে, যেটার আন্দোলন করলে হওয়া সম্ভব, সেইটা নিয়ে আমাদেরকে আসলে আগায় যেতে হবে। যেটা অসম্ভব, যেটা মানে কি বলে, যুক্তিপূর্ণ না, সেটা নিয়ে কথা বলে লাভ কি ভাই? সেটা নিয়ে আপনি যতই মনে করেন সম্মান দেখান, যতই লাইক দেন, শেয়ার দেন, লাভ রেট দেন, কোনো লাভ হবে না ভাই। ফিরোজ আহমেদ বসে মজার কথা বললেন ভাই, নদী শুকায় গেলে বাপ দাদার জমির আম, দলিল বাইর হয়। ভাই, নদী শুকানোর আগেই দলিল বাইর হয়ে গেছে, সব তো রেডি। এই যে আমি গতবার ইয়েতে গেলাম, ফেব্রুয়ারিতে গেলাম বাংলাদেশে, তখন কোন ব্রিজের উপর দিয়ে যাইতেছিলাম, আহ, ঠিক মনে নাই, এবং দেখতেছি যে আপনার ব্রিজের কি বলে, বৃষ্টি, দেখতেছি যে নদীর পানির মধ্যেই বাঁশ দিয়ে ঘেরা, এবং প্রত্যেক বাঁশের উপরে সাইনবোর্ড ঝুলতেছে, উত্তরাধিকারী সূত্রে অমুক, উত্তরাধিকারী তমুক। ভাই, তোর উত্তর, তুই কেডা, তুই কি কোন জমিদারের বাপ ছিলি? তোর বাপ কোন জমিদার ছিল যে সবার নদী? আর নদী তো হইতেছে প্রাকৃতিক একটা নদীর উপর তো কারো হক হইতে পারে না। কি আমি হ্যাঁ, কি নদী খনন খুইরা নদী বানাইছিল এই জন্য সে নদীর মালিক? এই যে যতগুলো বাংলাদেশে যে এই যে আহ, বাংলাদেশে যে এই যতগুলো হাউজিং হইতেছে, সবগুলো তো নদীর উপরে হইতেছে। নিজাম ভাই, আপনার বাসা কোথায় ভাই? আমি ভাই লন্ডনে থাকি ভাই। এনিওয়ে ভাই, স্যার, প্লিজ, যদি আপনাদের বন্যার্তদের হেল্প করতে হয়, আহ, গায়ে গতরে হেল্প করেন যদি কাছাকাছি থাকেন। যদি গায়ে গতরে হেল্প না করে, টাকা পয়সা দিয়ে হেল্প করেন। তাও যদি না হয়, একটু দোয়া করেন, যেগুলো আসলে কাজে লাগবে। এসব অযৌক্তিক ফেসবুক পোস্ট, টুইটার পোস্ট, ইনস্টাগ্রাম পোস্ট, ইউটিউব ভিডিও বানায় লাভ নাই। এতদিন যারা এই যে মনে করেন এনায়েত ফেনায়েত, এরা যে এত বড় বড় প্রকল্পের ইয়েগুলা কথা বলতেছে, 2 দিন পরে দেখবেন এরাও ঠিক আপনার ইন্ডিয়ায় বাদ বানায় এলে, বাংলাদেশে বাদ বানায় এলে ইন্ডিয়ারা কত ভয় পাবে, সেটার ভিডিও চলে আসবে কিংবা আসতেছে। কারণ তারা জানে যে কোন পরিস্থিতিতে কি ভিডিও বানাইলে কিভাবে ভিউ পাওয়া যায়। আমাদের মতো যারা যুক্তি নিয়ে কথা বলে, তারা তারা ভিউ পায় না, তাদের কথা কেউ শোনেও না। কারণ আমরা মিষ্টি কথা বলি না, যুক্তির কথা বলি। মানুষ যুক্তিতে চলে না, মানুষ চলে আবেগে। আবেগ যেখানে লাগানো উচিত সেখানে লাগান। ঠিক আছে? এনিওয়ে গাইস, মাহফুজ ভাই, থ্যাঙ্কস ভাই। আহ, আর কোনো প্রশ্ন কি বাকি থাকলো নাকি? উম, আম, মাহমুদ রাসেল মিয়া বলছেন পরমাণু আর প্রযুক্তিতে সক্ষমতা চাই, আবেগে নয় বিবেক দিয়ে কাজ করতে চাই। ভাই, এক্স্যাক্টলি, যাই করেন আবেগ দিয়ে না। আবেগ তো, আবেগ সারাদিন আবেগ ধুলে পানি বাইর হয় না। যে যুক্তি বিজ্ঞান ধুইলে আপনার মনে করেন 2 টাকা পেটে খাওয়ার জন্য খাওয়ার জুটবে, মানুষের মনে শান্তি হবে, মানুষ সুখে থাকতে পারবে। আবেগ দিয়ে মানুষ সুখে থাকে না। এনিওয়ে গাইস, চিন্তা করছিলাম যে হাফ এন আওয়ারের ইয়ে করবো, অলমোস্ট 45 মিনিট হয়ে গেছে। মাহফুজ ভাই বলছে সবাই ক্লিক বেট চালায়। হ ভাই, ক্লিক বেট দিবেন, মানে চোখ উল্টায় ফাল্টায় এইভাবে ভিডিও বানাবে, এইভাবে ভিডিও বানাবে, চিল্লায় কথা বলবে, নাটক করে কথা বলবে, 2 টাকা 2 টাকা দান করে 10 টাকার ভিউ পাবে। এগুলাই আসলে চলে, এগুলাই মানুষ খায়। এই জন্য দেখবেন যে এদের ফলোয়ার বেশি, এরা এদের অযৌক্তিক মানে কি বলে, ডিমান্ড গুলোকে ব্যাক আপ করার জন্য লোক বেশি। এনিওয়ে গাইস,
আমার গলা অলরেডি শুকায় গেছে এই চিল্লাফাল্লা। কারণ হতেছে এই গতকাল থেকে এই পর্যন্ত যে পরিমাণ মানে কি বলবো ভুয়া স্ট্যাটাস কিংবা এই যে ডিমান্ড দেখতেছি, রাজনৈতিক ডিমান্ড দেখতেছি, এই ইন্ডিয়া বিরোধী ডিমান্ড দেখতেছি। ভাই, ইন্ডিয়ারে আমিও হেড করি, তাই বলে আমি অযৌক্তিক ডিমান্ড করি না। আহ, মাহফুজ ভাই, পানি, ও পানি আছে এখানে, 1 সেকেন্ড। ঠিক আছে গাইজ, থ্যাংক ইউ ভেরি মাচ যারা দেখছেন, যারা একটু বোঝার চেষ্টা করছেন, অবুঝের মতো প্লিজ। আমি জানি যে আই হোপ যারা আমাকে আমার কথাটা শুনে পানি খান, জুস খান, গলা শুকায় গেল ভাই। আহ, লুৎফুজ্জামান বাবরের মতো আমরা 5 কোটির যুবক এড়িয়ে আছি, শুধু আমাদের কাছে তার মতো একটা নেতা আসার অপেক্ষায়, 7 সিস্টার্স আমাদের অপেক্ষায়, আমাদের ভাই ভাই, শুনেন, যেটা হইতেছে, যেটা আমি প্রথমেই বলছি যে রাজনীতিক কোনো কথা আমি বলবো না, আমি জাস্ট বিজ্ঞানের কথা বলছি। রাজনৈতিক কথা বললে আপনি আজকে এই দলে, কালকে ওই দলে, পরশুদিন আরেক দলে চলে যাবেন। বিজ্ঞানের কথা বলেন, আইনের কথা বলেন, দেখবেন যে সব মানে ঠিকঠাক। রাজনীতি কিন্তু দিনে পাল্টায়, দিনে পাল্টায়, রাতে পাল্টায়, ভোরে পাল্টায়, সবসময় পাল্টায় রাজনীতি। কিন্তু কি পাল্টায় না সেটা হচ্ছে বিজ্ঞানের কথা, আইনের কথা। বিজ্ঞানের কথা যদি আপনি মাইনে চলেন, আইনের যদি কথা যদি মাইনে চলেন, দেন ইউ উইল বি ফাইন। আমরা বিজ্ঞানের কথা মানি না, আইনের কথা মানি না, এই জন্য আমরা রাজনীতির তে বেশি আবেগ দেখাই। আ- রাজনীতিতে আবেগ দেখায় আপনার আর আমার কোনো লাভ হয় না। যাদের লাভ হয় তারা অলরেডি কত 15 লাখ কোটি টাকা নিয়ে ভাইগা গেছে, কিংবা ভাগে জায়গায় প্ল্যান করতেছে। বুঝছেন? আপনার পকেটে কয় টাকা আছে? দেখান দেখি আপনার পকেটে কয় টাকা আছে। এই 15 লাখ কোটি টাকার কয় টাকা আপনার পকেটে গেছে? যদি না যায় থাকে, যদি না যায় থাকে, তাইলে আপনি আইনের আর বিজ্ঞানের কথা বলেন। আর যদি যায় থাকে তাইলে আপনি রাজনীতি নিয়ে পড়ে থাকেন, আমার কোনো সমস্যা নাই। আম, ইফতেখারুল ইসলাম রনি, ভাই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন, বা কিভাবে মেসেজ যোগাযোগ করব আপনার সাথে? ঠিক আছে ভাই, আমি লাইভের পরে আপনার আপনার সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করব। ঠিক আছে। এনিওয়ে গাইস, থ্যাংক ইউ ভেরি মাচ। আই হোপ আপনারা আহ, কি বলবো, সেফ আছেন, আম, নিরাপদ জায়গায় আছেন, আপনাদের আত্মীয় স্বজন ভাই বোনেরা নিরাপদ জায়গায় আছে। আর যারা এই মুহূর্তে বন্যায় কি বলে প্রভাব প্রবলিত এলাকায়, বন্যা প্রবলিত এলাকায় আছেন, তারা প্লিজ তাদের সাহায্য করেন। যেটা বললাম, যে যদি পারেন সশরীরে, সশরীরে, সরি, কথা আটকা যাচ্ছে, সশরীরে সাহায্য করেন। যদি না পারেন টাকা দিয়ে সাহায্য করেন, অর্থ দিয়ে সাহায্য করেন, ম্যাটেরিয়ালস দিয়ে সাহায্য করেন। যেমন এই যে কি বলে লাইফ জার্সি কিংবা বোট এইসব দিয়ে সাহায্য করেন। আর যদি তাও না হয়, আল্লাহর কাছে একটু দোয়া করেন। এইসব প্লিজ, এইসব ওয়ার্থলেস সেলিব্রিটিদের ফলো করা বন্ধ করেন। ঠিক আছে? আমার জন্য দোয়া করেন, আপনাদের জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।